প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। আমাদের আপনাদের ভালোবাসার খুব দরকার, আর আপনাদের সাবস্ক্রিপশনই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আজ আমি আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেটি আমাদের একজন অনুরাগী ইমেইলের মাধ্যমে পাঠিয়েছেন। তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। এটি তার নিজের জীবনের গল্প কিনা নাকি তার পরিচিত কারও, তা তিনি স্পষ্ট করেননি। তবে গল্পটি যে তার মনে গভীর রেখাপাত করেছে তা তার লেখার প্রতিটি ছত্রে স্পষ্ট। গল্পটি একটু স্পর্শকাতর, হয়তো অনেকের কাছেই অপ্রথাগত মনে হতে পারে, কিন্তু জীবনের কিছু সম্পর্ক এমনই হয় যা সমাজের চোখে ঠিক নয়, কিন্তু মানুষের মনের গভীরে তার অস্তিত্ব থাকে। তিনি একটি শর্ত দিয়েছেন যে আমি যেন তার ইমো নাম্বারটি গল্পের কোনো এক জায়গায় উল্লেখ করি, যাতে যারা গল্পটি শুনে তার সাথে কথা বলতে চান তারা যেন তার সাথে যোগাযোগ করতে পারেন। তো ধৈর্য ধরে পুরো গল্পটি শুনুন, কারণ সেই ইমো নাম্বারটি গল্পের কোনো এক অংশে আমি অবশ্যই বলবো। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই বিশেষ গল্পটি। গল্পের নাম মল্লিতা আন্টির নির্জন বাড়ি, স্বামীর অনুপস্থিতি আর এক যুবকের গভীর সম্পর্কের জালে জড়ানো এক গোপন কাহিনী। আমার নাম রবিন। তখন আমি সবেমাত্র কলেজে ঢুকছি। বাবা ছোটখাটো একটা ব্যবসা করেন, আর মা গৃহিণী। আমরা ভাড়া বাড়িতে থাকি, একটা পুরনো পাড়ায়। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই ছিল চৌধুরী সাহেবের বাড়ি। দোতলা পুরনো মডেলের বাড়ি, কিন্তু বেশ পরিপাটি। চৌধুরী সাহেব ছিলেন সরকারি চাকুরে, আর তার স্ত্রী মল্লিকা আন্টি বাড়ির সব দেখাশোনা করতেন। তাদের কোনো সন্তান ছিল না, আর চৌধুরী সাহেব কাজের সূত্রে প্রায় শহরের বাইরে থাকতেন। বছরখানেক হল তার নাকি বদলির চাকরি হয়েছে, তাই তিনি বেশিরভাগ সময় থাকেন অন্য শহরে। মাসে হয়তো একবার কি দুবার দুদিনের জন্য আসেন। সেই সূত্রে মল্লিকা আন্টি একা হয়ে পড়েছিলেন। তার বয়স তখন হয়তো 40-এর কাছাকাছি, দেখতে বেশ সুশ্রী। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চোখ দুটো বড় বড়, আর লম্বা ঘন চুল। শাড়ি পরতেন সব সময়, আর তাকে বেশ ব্যক্তিত্বময়ী লাগত। কিন্তু স্বামীর অনুপস্থিতি তার মধ্যে একটা অদ্ভুত নীরবতা এনে দিয়েছিল। পাড়ার সবার সঙ্গেই তার ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার একাকিত্বটা খুব চোখে পড়ত। আমি তখন সবে কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রেখেছি। আমার মধ্যে একটা নতুন জগৎ উঁকি দিচ্ছিল। মল্লিকা আন্টির সাথে আমার খুব একটা কথা বলার সুযোগ হতো না। দেখা হলে একটা মিষ্টি হাসি দিতেন, জিজ্ঞেস করতেন, কেমন আছিস রবিন? আমিও মাথা নেড়ে বা ছোট্ট করে ভালো আছি বলে চলে যেতাম। আমাদের পাড়ায় একটা অলিখিত নিয়ম ছিল, প্রতিবেশীর বিপদে আপদে সবাই সবার পাশে দাঁড়াত। আর যেহেতু মল্লিকা আন্টি একা থাকতেন, তার টুকটাক কাজে প্রায় কাউকে না কাউকে ডাকতে হতো। কখনো বাজার থেকে কিছু আনার, কখনো বিদ্যুতের কোনো সমস্যা হলে মিস্ত্রি ডাকার, আবার কখনো ভারী কিছু সরাতে হলে। একদিন বিকেলে আমি আমার বন্ধুর সাথে বাড়ির বাইরে বসে গল্প করছিলাম, তখন মল্লিকা আন্টি ডাকলেন, রবিন, একটু শুনবি বাবা? আমি তার দিকে তাকিয়ে দেখলাম তিনি গেটের কাছে দাঁড়িয়ে আছেন, মুখে একটা চিন্তার ছাপ। জি আন্টি, বলুন। আমি উঠে দাঁড়ালাম। দেখ তো বাবা, আমার রান্নাঘরের সিঙ্কের পাইপটা যেন বন্ধ হয়ে গেছে, জল নামছে না। মিস্ত্রিকে ফোন করেছিলাম, কিন্তু ও আজ আসতে পারবে না বলছে, কালকে আসবে। দেখবি একটু যদি কিছু করা যায়। তার কণ্ঠে একটা অসহায়ত্বের সুর ছিল। আমি তো এসব কাজের এক্সপার্ট নই, কিন্তু একটা কিছু করার চেষ্টা করার মানসিকতা ছিল। আমি দেখছি আন্টি, দেখি যদি কিছু করতে পারি। আন্টি হাসলেন, আয় ভেতরে আয়। আমি তার পিছু পিছু ভেতরে ঢুকলাম। বাড়িটা বেশ ঠান্ডা ছিল। ভেতরে ঢুকেই একটা পুরনো কাঠের আসবাবের মিষ্টি গন্ধ পেলাম। রান্নাঘরের দিকে যেতেই তিনি পথ দেখিয়ে দিলেন। সিঙ্কের নিচে ঝুঁকে দেখলাম বেশ নোংরা জমেছে। আমি বললাম, আন্টি, এটা তো মিস্ত্রি ছাড়া ঠিক করা যাবে না মনে হচ্ছে, তবে আমি চেষ্টা করতে পারি একটা কিছু দিয়ে খোঁচাতে। মল্লিকা আন্টি আমার পাশে এসে দাঁড়ালেন। তার শাড়ির আঁচল থেকে একটা মৃদু সাবানের সুগন্ধ আমার নাকে আসছিল। আমি ঝুঁকে কাজ করার সময় আমার মাথার ওপর তার উপস্থিতি অনুভব করছিলাম। তিনি বললেন, সাবধানে করিস বাবা, হাতে যেন কিছু না লাগে। আমি একটা তার দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু কাজ হলো না, জল কিছুতেই নামছিল না। অবশেষে ব্যর্থ হয়ে উঠে দাঁড়ালাম। না আন্টি, এটা আমার দ্বারা হবে না, মিস্ত্রিকেই ডাকতে হবে। তিনি হতাশ হলেন না, বরং হেসে বললেন, আহা, তুই চেষ্টা করেছিস, এটাই তো অনেক, থাক, কাল মিস্ত্রি আসলেই হবে।
সেই দিন থেকেই মল্লিকা আন্টির সাথে আমার একটা নতুন ধরনের সম্পর্ক শুরু হলো। এরপর থেকে তার টুকটাক কাজে আমি হয়ে উঠলাম ভরসা। বাজারে গেলে আমার ওপরই ভার পড়ত, কোনো ফার্নিচার সরাতে হলে, এমনকি কখনো ছাদের পানির ট্যাঙ্কের ঢাকনা লাগাতে হলেও তিনি আমাকেই ডাকতেন। আমি সানন্দে সব কাজ করে দিতাম। আমার ভালো লাগতো তাকে সাহায্য করতে। তিনি বিনিময়ে আমাকে চা বিস্কিট খেতে দিতেন, কখনো দুপুরে বাড়িতে থাকলেও খাইয়েও দিতেন। তার হাতের রান্না ছিল অসাধারণ। এভাবেই মাসখানেক কেটে গেল। আমি কলেজ থেকে ফিরে মল্লিকা আন্টির বাড়িতে একবার ঢু মারতাম, দেখতাম তার কোনো কাজ আছে কিনা। তিনিও যেন আমার আসার অপেক্ষায় থাকতেন। তার চোখে মুখে একটা স্বস্তি দেখতাম যখন আমি যেতাম। একদিন বেশ গরম পড়েছে, আমি কলেজ থেকে ফিরছিলাম। দেখি আন্টি তার বাগানে ফুল গাছে জল দিচ্ছেন। তার শাড়ির আঁচল কোমরে গোজা, ঘামে তার পিঠের কিছু অংশ ভিজে গেছে। রোদ তার মুখে পড়তেই তার ত্বক আরও উজ্জ্বল দেখাচ্ছিল। আমি তাকে দেখে থমকে গেলাম। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো আমার মনে। এর আগে তাকে এভাবে দেখিনি। আমার বুকটা কেমন যেন ছাদ করে উঠল। আন্টি কি করছেন? আমি তার কাছে গিয়ে বললাম। তিনি ঘুরে তাকালেন। আরে রবিন, এই গরমে বাইরে বেরিয়েছিলি? ভেতরে আয়, একটু জল খাবি। তার মুখে একটা হাসির রেখা ফুটে উঠল। আমি তার সাথে ভেতরে গেলাম। তিনি আমাকে ড্রয়িং রুমে বসিয়ে জল এনে দিলেন। আমি জল পান করতে করতে তার দিকে তাকালাম। তার মুখে তখনও ঘামের রেশ, কপালে লেপ্তে থাকা চুলগুলো আরও মোহনীয় দেখাচ্ছিল। আমার মনের মধ্যে একটা চঞ্চলতা শুরু হলো। এর আগে তাকে নিছক একজন প্রতিবেশী আন্টি হিসেবেই দেখতাম, কিন্তু সেই দিন থেকেই যেন আমার চোখ তাকে নতুন করে দেখতে শুরু করল। পরের কয়েকদিন আমার চোখ কেবল আন্টির দিকেই আটকে থাকত। যখনই তিনি বাড়ির বাইরে আসতেন, আমি এক পলক হলেও তাকে দেখতাম। তার চলাফেরা, তার কথা বলার ভঙ্গি, তার শাড়ির ভাঁজ, সব কিছু যেন আমার মনোযোগ কেড়ে নিত। আমার মনের মধ্যে এক অচেনা অনুভূতি মাথাচাড়া দিয়ে উঠছিল, যা আমি কাউকে বলতে পারছিলাম না, এমনকি নিজেও বুঝতে পারছিলাম না। একদিন দুপুরে মা আমাকে ডেকে বললেন, মল্লিকা আন্টির জ্বর হয়েছে রে, সকাল থেকে শুয়ে আছেন, একবার গিয়ে দেখে আসবি, কি দরকার জিজ্ঞাসা করবি, যদি কিছু আনার থাকে এনে দিবি। আমি দ্রুত মল্লিকা আন্টির বাড়ির দিকে গেলাম। কড়া দাঁড়তেই দুর্বল কণ্ঠে কে শুনলাম। আমি উত্তর দিলাম, আন্টি আমি রবিন, মা পাঠালেন আপনার খবর নিতে। একটু পরেই তিনি দরজা খুললেন। তার চোখ দুটো লাল, মুখ ফ্যাকাশে, কপালে হাত দিয়ে দেখলাম গা গরম। আন্টি ডাক্তার দেখিয়েছেন? তিনি মাথা নাড়লেন। না রে বাবা, ভালো লাগছে না, একটু শুয়ে আছি। আমি বললাম, আপনি শুয়ে পড়ুন, আমি আপনার জন্য একটু ওষুধ আর ফল এনে দিচ্ছি। তিনি প্রথমে আপত্তি করলেন, না না, এত কষ্ট করবি কেন? আমি বললাম, কষ্ট কিসের, আপনি শুয়ে থাকুন। আমি দ্রুত দোকান থেকে জ্বর কমানোর ওষুধ, একটা স্যালাইন আর কিছু ফল কিনে আনলাম। আন্টি তখন বিছানায় শুয়েছিলেন। আমি ফলের প্লেটটা তার বিছানার পাশে রেখে বললাম, আন্টি আগে ওষুধটা খেয়ে নিন। তিনি দুর্বল হাতে জল দিয়ে ওষুধ খেলেন। তারপর আমি একটা স্যালাইন গুলে তাকে খেতে দিলাম। তিনি আমার দিকে এক করুণ দৃষ্টিতে তাকালেন। ভাগ্যিস তুই ছিলি রবিন, আমার এই বিপদে আর কে আছে বল? তার কথা শুনে আমার মনটা আরও নরম হয়ে গেল। তার এই অসহায়ত্বের মুহূর্তে আমার বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। আমি তার পাশে বসে তার কপালে হাত বুলিয়ে দিলাম। তার শরীর খুব গরম ছিল। তিনি চোখ বন্ধ করে আমার হাতের উষ্ণতা যেন অনুভব করছিলেন। আমার হাতটি তিনি নিজের হাতে ধরে নিলেন। তার হাতের নরম স্পর্শ আমার হৃদয়ে এক নতুন আবেগ সৃষ্টি করল। মনে হলো এই স্পর্শটা যেন আমি অনেক দিন ধরে চাইছিলাম। প্রায় আধ ঘণ্টা তার পাশে বসেছিলাম। তিনি ঘুমিয়ে পড়েছিলেন। আমি আস্তে করে তার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বেরিয়ে এলাম। সেই দিন রাতে আমার ঘুম আসছিল না। মল্লিকা আন্টির অসুস্থ মুখটা, তার হাতের স্পর্শ, তার অসহায় চাহনি বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল। আমার মনে হচ্ছিল তার প্রতি আমার এই অনুভূতিটা শুধুই সহানুভূতি নয়, এর গভীরে আরও কিছু আছে, যা আমি তখনও পুরোপুরি বুঝতে পারিনি। পরের দুদিন আমি প্রতিদিন সকালে আর সন্ধ্যায় আন্টির খবর নিতে যেতাম। তার জন্য খাবার নিয়ে যেতাম, ওষুধ খেয়েছে কিনা দেখতাম। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। তার মুখে হাসি ফিরে আসছিল, কিন্তু সেই হাসিতে এক অদ্ভুত কৃতজ্ঞতা মেশানো ছিল। একদিন আমি যখন তার ঘরে ছিলাম, তিনি বললেন, রবিন, তোর যদি কিছু উপকার করতে পারতাম। আমি বললাম, আন্টি এসব কি বলছেন, আপনাকে সাহায্য করতে আমার ভালো লাগে। তিনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার
চোখে এমন এক ভাষা ছিল যা আমি কোনোদিন দেখিনি। সেই দৃষ্টিতে এক গভীর অনুভূতি ছিল, এক নীরব আবেদন। আমি অস্থিরতায় পড়ে গেলাম, চোখ নামিয়ে নিলাম। তখন থেকেই আমার মধ্যে একটা পরিবর্তন আসতে শুরু করল। আমি যখনই আন্টির বাড়িতে যেতাম, আমার মনের মধ্যে একটা উত্তেজনা কাজ করত। তার শাড়ির রং, তার চুলের বিন্যাস, তার গলার স্বর সবকিছুই আমার কাছে নতুন মাত্রা পেত। আমি তার কাছাকাছি আসার সুযোগ খুঁজতাম, হয়তো কোনো জিনিস এগিয়ে দেওয়ার ছলে বা কোনো কিছু দেখাতে গিয়ে। একদিন বিকেলে আন্টি আমাকে ডাকলেন তার বসার ঘরে। তিনি একটা পুরনো অ্যালবাম দেখাচ্ছিলেন, তার বিয়ের ছবি, তার ছোটবেলার ছবি। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। তিনি তার অতীত জীবনের কথা বলছিলেন। তার কথা শুনতে শুনতে আমি তার আরও কাছাকাছি চলে যাচ্ছিলাম। তিনি যখন একটা ছবির দিকে আঙুল দিয়ে দেখাচ্ছিলেন, তখন তার হাতটা অসাবধানে আমার হাতের ওপর এসে পড়ল। এক বিদ্যুতের মতো কিছু আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। তিনি হয়তো খেয়াল করেননি বা করলেও এড়িয়ে গেলেন, কিন্তু আমি স্পষ্ট অনুভব করেছিলাম আমার বুকটা ধুকপুক করে উঠেছিল। সেই রাতে আমার ঘুম হারাম হয়ে গেল। আমার মনে হচ্ছিল এই আন্টি আর আগের আন্টি নেই। এটা তো আমার কাছে শুধু একটা সংখ্যা নয়, এটা যেন গোপন কথার ঠিকানা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি যখন আন্টির বাড়ি থেকে ফিরছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমি যেন তার প্রতি আরও বেশি আকৃষ্ট হচ্ছি। তার রান্না, তার যত্ন, সবকিছু আমাকে তার দিকে আরও বেশি টানছিল। আমি সিদ্ধান্ত নিলাম আমি আন্টির পাশে থাকব, তাকে সব রকম সাহায্য করব, কারণ আমি বুঝতে পারছিলাম তারও আমাকে দরকার। পরের কয়েক সপ্তাহে আমাদের সম্পর্কটা আরও গভীর হল। আমি প্রায় প্রতিদিনই আন্টির বাড়িতে যেতাম। কখনো তার সাথে বাগানে সময় কাটাতাম, কখনো পুরনো বইপত্র গোছাতে সাহায্য করতাম, আবার কখনো শুধু বসে বসে তার সাথে গল্প করতাম। তিনি আমার সাথে তার ব্যক্তিগত জীবনের অনেক কথা শেয়ার করতেন। তার ছোটবেলার কথা, তার স্বামীর সাথে তার সম্পর্ক কেমন ছিল, তার একাকিত্বের অনুভূতি, সব। আমি মন দিয়ে শুনতাম আর তার কষ্টের সঙ্গী হতাম। একদিন সন্ধ্যাবেলা লোডশেডিং হয়েছিল। সারা পাড়া অন্ধকারে ডুবেছিল। আমি আন্টির বাড়িতে গিয়েছিলাম একটা মোমবাতি নিয়ে। তিনি বারান্দায় বসেছিলেন। আমি মোমবাতিটা টেবিলে রেখে তার পাশে বসলাম। আকাশের চাঁদটা মেঘের আড়ালে লুকোচুরি খেলছিল। একটা নিস্তব্ধতা আমাদের দুজনকে ঘিরে রেখেছিল। তিনি বললেন, এই অন্ধকারটা আমার খুব ভয় লাগে লবিন। মনে হয় যেন এই পৃথিবী থেকে আমি পুরোপুরি একা হয়ে গেছি। তার কণ্ঠে এক গভীর বিষণ্ণতা। আমি তার হাত ধরে বললাম, আন্টি, আপনি একা নন, আমি তো আছি। আমার হাতের স্পর্শে তিনি চমকে উঠলেন, কিন্তু হাতটা ছাড়িয়ে নিলেন না, বরং আমার হাতের ওপর তার হাতের চাপ আরও বাড়ালেন। সেই মুহূর্তে আমাদের দুজনের মধ্যে যেন এক অদৃশ্য বাঁধন তৈরি হল। তার হাতের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আমার মনে হল এই মুহূর্তের জন্যই যেন আমি অপেক্ষা করছিলাম। আলো এলে তিনি হাতটা ছাড়িয়ে নিলেন, কিন্তু সেই স্পর্শের রেশ আমার মনে দীর্ঘক্ষণ থেকে গেল। আমি বুঝতে পারছিলাম আমরা দুজনেই এক ভিন্ন ধরনের আকর্ষণ অনুভব করছি, যা সামাজিকতার সব সীমানা পেরিয়ে যাচ্ছিল। একদিন আমি যখন আন্টির বাড়িতে ছিলাম, তিনি বারান্দায় কাপড় শুকোতে দিচ্ছিলেন। হঠাৎ একটা দমকা হাওয়া এলো আর একটা শাড়ি উড়ে গিয়ে রেলিংয়ের বাইরে চলে গেল। আমি দ্রুত শাড়িটা ধরতে গিয়েছিলাম, আর তখনই আন্টিও একই দিকে হাত বাড়ালেন। আমাদের দুজনের হাত একসঙ্গেই শাড়িটা স্পর্শ করল। আমি শাড়ির আঁচলটা ধরতে গিয়ে তার হাতের ওপর আমার আঙুল চেপে ধরলাম। তার আঙুলগুলো ছিল খুব নরম আর ঠান্ডা। এক মুহূর্তের জন্য আমাদের চোখাচোখি হল। তার চোখে আমি এক অদ্ভুত দ্যুতি দেখলাম, যা আমার হৃদয়ে এক ঝড় তুলে দিল। তিনি দ্রুত হাতটা সরিয়ে নিলেন, কিন্তু সেই স্পর্শের অনুভূতিটা আমার মনে গেঁথে গেল। আমি সেদিন বাড়ি ফিরে বারবার সেই মুহূর্তের কথা ভাবছিলাম। তার চোখ, তার স্পর্শ, সব কিছুই আমাকে অস্থির করে তুলছিল। আমি জানতাম এই সম্পর্কটা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে থামাতে পারছিলাম না। তার প্রতি আমার আকর্ষণটা এতটাই তীব্র ছিল যে আমি সব কিছু ভুলে তার কাছাকাছি থাকতে চাইছিলাম। এর পরের দিনগুলোতে আমাদের মধ্যে এক নীরব সমঝোতা তৈরি হল। আমরা দুজনেই জানতাম যে আমাদের এই সম্পর্কটা সামাজিক নয়, কিন্তু আমরা দুজনেই এই সম্পর্কের গভীরে ডুবে যাচ্ছিলাম। আমি তার প্রতিটি কাজে আরও বেশি করে সাহায্য করতাম। তিনি যখন স্নান করে ভেজা চুল শুকাতেন, আমি তখন লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। তার ভেজা শাড়ির আঁচল, তার চুলের ঘ্রাণ, সব কিছু আমাকে পাগল করে দিত।
এক দুপুরে আমি আন্টির বাড়িতে ছিলাম। তিনি তখন গোসল ছেড়ে ভেজা চুল মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরোচ্ছিলেন। তার শাড়ির আঁচলটা খানিকটা সরে গিয়েছিল, আর তার ভেজা পিঠের কিছুটা অংশ আমার চোখে পড়ল। তার চুলের থেকে জল ঝরছিল। সেই দৃশ্য দেখে আমার বুকে এক অদ্ভুত অস্থিরতা সৃষ্টি হল। আমার শরীরের ভেতরটা যেন কেমন যেন করে উঠল। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। তিনি আমাকে দেখে একটু হাসলেন। আয় রবিন, খেতে দিচ্ছি। আমি তার দিকে তাকিয়েছিলাম, আর আমার চোখ যেন তার শরীর থেকে সরছিল না। আমার বুকের ভেতরে এক তীব্র আকাঙ্ক্ষা উঁকি দিচ্ছিল। আমি নিজের অজান্তেই তার দিকে একটু এগিয়ে গেলাম। তিনি আমার চোখ দেখে হয়তো কিছু একটা বুঝতে পারলেন, কিন্তু কিছু বললেন না। তিনি যখন টেবিলে খাবার সাজাচ্ছিলেন, আমি তার পেছনে গিয়ে দাঁড়ালাম। তার চুলের ভেজা ঘ্রাণ আমার নাকে এসে লাগছিল। আমি ধীরে ধীরে আমার হাতটা তার কোমরের দিকে নিয়ে গেলাম। তিনি একবার চমকে উঠলেন, কিন্তু আমাকে বারণ করলেন না। আমি আলতো করে তার কোমরে হাত রাখলাম। তার শরীরটা যেন একটু কেঁপে উঠল। সেই স্পর্শ আমার শরীরের ভেতর এক নতুন উন্মাদনা সৃষ্টি করল। তিনি কিছু বললেন না, শুধু আমার দিকে ঘুরে তাকালেন। তার চোখে ছিল এক বিস্ময়, এক প্রশ্ন আর এক অজানা ভয়। কিন্তু সেই চোখে আমি এক ধরনের আমন্ত্রণও খুঁজে পাচ্ছিলাম। আমি তার দিকে আরও ঝুঁকে গেলাম। তার নিঃশ্বাস আমার গলার কাছে উষ্ণতা ছড়াচ্ছিল। ওর কাছাকাছি থাকার সেই অদ্ভুত অনুভূতিতে আমার সারা শরীর যেন শিথিল হয়ে আসছিল। আমি ওর শরীরের গভীর ঘ্রাণ পাচ্ছিলাম, যা আমার ইন্দ্রিয়গুলোকে সজাগ করে তুলছিল। আমার হাত অজান্তেই ওর পিঠের ওপর থেকে একটু নিচের দিকে নেমে গিয়েছিল। ওর নরম ত্বকের উষ্ণ স্পর্শ আমার আঙুলে লেগেছিল। একটি দীর্ঘ নীরবতা আমাদের ঘিরে রাখল। সেই নীরবতা ছিল হাজারো অনুচ্চারিত কথার সমষ্টি। আমাদের দুজনের হৃৎস্পন্দন যেন এক তালে বাজছিল। তিনি তার চোখ নামিয়ে নিলেন, কিন্তু তার হাতটা আমার হাতের ওপর দিয়ে আলতো করে নিজের শাড়ির আঁচল ঠিক করলেন। সেই আলতো স্পর্শে আমার মনে হল যেন তিনি আমাকে আরও গভীরের দিকে টানছেন। সেদিন আমরা দুজনেই জানতাম যে আমরা এক নতুন পথে পা দিয়েছি। একটি এমন পথ যার সামাজিক কোনো স্বীকৃতি নেই, কিন্তু যা আমাদের দুজনকে এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলছে। আমি তার বাড়িতে যাতায়াত আরও বাড়ালাম, আর আমাদের একান্ত মুহূর্তগুলো আরও গভীর হতে শুরু করল। এই সম্পর্কটা ছিল সম্পূর্ণই ব্যক্তিগত, লুকানো, যা শুধুমাত্র আমাদের দুজনের মাঝে সীমাবদ্ধ ছিল। বাইরে থেকে দেখলে আমি তার প্রতিবেশী ভাই বা ছেলে যে তাকে সাহায্য করে, কিন্তু ঘরের ভেতরে, বিশেষ করে যখন চৌধুরী সাহেব থাকতেন না, তখন আমরা দুজনেই যেন এক অন্য মানুষ হয়ে উঠতাম। আমাদের এই সম্পর্কের গভীরতা বাড়ার সাথে সাথে আমার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করত। একদিকে তার কাছাকাছি থাকার এক তীব্র আনন্দ, অন্যদিকে এই অনৈতিকতার জন্য এক গভীর অপরাধবোধ। কিন্তু সেই অপরাধবোধটা তার ভালোবাসার কাছে যেন অনেকটাই ফিকে হয়ে যেত। তিনি আমার সব কথা শুনতেন, আমার সব দুঃখ ভাগ করে নিতেন। আমিও তার একাকিত্বের সঙ্গী হয়ে উঠেছিলাম। তিনি হয়তো আমার মধ্যে তার হারানো ভালোবাসা বা যত্নের ছায়া খুঁজে পেতেন। একদিন বৃষ্টি হচ্ছিল খুব। বাইরে মেঘের গর্জনে আকাশ ফেটে যাচ্ছিল। আমি আন্টির বাড়িতে ছিলাম, একটা বই পড়ছিলাম। আন্টি রান্নাঘরে গরম পকোড়া বানাচ্ছিলেন। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়িটা অন্ধকারে ডুবে গেল। আন্টি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন, তার মুখে একটা মৃদু ভয়ের ছাপ। তিনি আমার পাশে এসে বসলেন। রবিন, খুব ভয় লাগছে। তার কণ্ঠটা যেন কেঁপে উঠল। আমি তার হাত ধরে বললাম, ভয় পাবেন না আন্টি, আমি তো আছি। তিনি আমার হাতটা শক্ত করে ধরলেন। তার মাথাটা আলতো করে আমার কাঁধে এসে পড়ল। তার ভেজা চুলগুলো আমার গাল ছুঁয়ে গেল। আমি তার শরীরের উষ্ণতা অনুভব করছিলাম। বাইরে বৃষ্টির শব্দ, মেঘের গর্জন, আর ভেতরে আমাদের দুজনের নিঃশ্বাস, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। আমার হাত অজান্তেই তার পিঠের ওপর দিয়ে আলতো করে তাকে আমার কাছে টেনে আনল। তিনি কোনো বাধা দিলেন না, বরং আমার দিকে আরও একটু ঝুঁকে এলেন। তার বুকে আমার হাত মৃদু চাপ অনুভব করছিল। আমি ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলাম, আর ওর শরীরের প্রতিটি স্পর্শ আমার মধ্যে এক নতুন শিহরণ জাগাচ্ছিল। ওর কোমলতা আমার ইন্দ্রিয়গুলোকে আরও প্রখর করে তুলছিল।
সেই মুহূর্তে আমাদের মনে হচ্ছিল যেন এই পৃথিবীতে আমরা দুজনেই একমাত্র মানুষ। বাইরের সব কিছু আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন। আমাদের নীরবতা হাজারো অব্যক্ত কথার জন্ম দিচ্ছিল। তার কানের কাছে আমার ঠোঁট প্রায় ঠেকে গিয়েছিল, আর আমি যেন তার হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি জানি না সেই মুহূর্তে আমাদের দুজনের মনে কি চলছিল। শুধু একটাই জিনিস স্পষ্ট ছিল, আমরা একে অপরের কাছে আশ্রয় খুঁজছিলাম, এমন এক আশ্রয় যা সমাজ বা সম্পর্কের কোনো বাঁধন মানে না। প্রায় আধ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরে এলো। আলো ঝলমলে হতেই তিনি আমার কাছ থেকে সরে বসলেন। তার মুখটা লাল হয়ে গিয়েছিল। তিনি দ্রুত উঠে রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি তার দিকে তাকিয়েছিলাম। তার চলে যাওয়াটা দেখে আমার বুকের ভেতরটা খালি হয়ে গেল। কিন্তু সেই মুহূর্তে তিনি আমাকে যে অনুভূতি দিয়েছিলেন তা আমার সারা জীবন মনে থাকবে। এই সম্পর্কের ভবিষ্যৎ কি তা আমি জানতাম না। আমাদের এই গোপন ভালোবাসার কি কোনো পরিণতি ছিল, নাকি এটা শুধুই ক্ষণিকের জন্য ছিল, যা চৌধুরী সাহেব ফিরে এলেই শেষ হয়ে যাবে? আমি শুধু চাইতাম এই মুহূর্তগুলো যেন ফুরিয়ে না যায়। আমি তার পাশে থাকতে চেয়েছিলাম, তার একাকিত্বের সঙ্গী হয়ে। এই সম্পর্কটা ছিল আমার কাছে এক নতুন অভিজ্ঞতা, এক অজানা পথ, যেখানে প্রতিটি মোড়ে ছিল উত্তেজনা আর ভয়। আমি জানতাম আমি যা করছিলাম তা হয়তো ভুল, কিন্তু আমার মন মানছিল না। মল্লিকা আন্টি আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। তার সান্নিধ্য আমার কাছে ছিল এক ধরনের নেশা, যা থেকে আমি কিছুতেই বেরিয়ে আসতে পারছিলাম না। এভাবেই আমাদের দিনগুলো কাটছিল, লুকোচুরি আর গোপনতার মাঝে। প্রতিটি স্পর্শ, প্রতিটি চাহনি, প্রতিটি নীরব মুহূর্ত সবকিছুই আমাদের সম্পর্ককে আরও গভীর করে তুলছিল। আমি যখন তার কাছাকাছি থাকতাম তখন যেন বাইরের পৃথিবীর সব কিছু ভুলে যেতাম। আমাদের এই সম্পর্কটা ছিল সমাজের কাছে অচেনা, অপ্রাপ্য, কিন্তু আমাদের দুজনের কাছে এটাই ছিল আমাদের বাস্তবতা, আমাদের একমাত্র সত্যি। আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আশা করি আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আরও এমন অনেক বাস্তব জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরতে পারব। বাইরের জগৎটা আমাদের দুজনের এই গোপন স্বর্গ সম্পর্কে কিছুই জানত না। তারা দেখত রবিন নামের একজন ছেলে মল্লিকা আন্টিকে তার প্রয়োজনে সাহায্য করছে, ঠিক যেমন পাড়ার অন্য কোনো ছেলে করত। কিন্তু সেই সাহায্য আর সেবার আড়ালে যে আবেগ, যে আকাঙ্ক্ষা আর যে একাকিত্বের গভীরতা লুকিয়েছিল তা কেবল আমরা দুজনই জানতাম। আর জানত চৌধুরী সাহেবের নির্জন বাড়িটার প্রতিটি কোণা, প্রতিটি দেওয়াল, যা আমাদের গোপন প্রেমের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। প্রতিটি দিন যেন এক নতুন অধ্যায় নিয়ে আসত। আমি কলেজ থেকে ফিরেই অস্থির হয়ে উঠতাম, কখন একবার আন্টির বাড়িতে যাব। তার উপস্থিতি আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। কখনো বাড়ির পিছনের বাগানে, যেখানে মল্লিকা আন্টি গোলাপ গাছের পরিচর্যা করতেন, আমি চুপচাপ তার পাশে গিয়ে বসতাম। তিনি আমাকে দেখে মৃদু হাসতেন। তার হাতে লেগে থাকা মাটির গন্ধ আমার মনকে আরও বেশি প্রশান্তি দিত। আমরা হয়তো ঘণ্টাব্যাপী নীরব থাকতাম, শুধু পাখির কিচিরমিচির আর পাতার মর্মর শব্দে সেই নীরবতা ভাঙত। কিন্তু সেই নীরবতার মধ্যেও আমাদের দুজনের মনের হাজারো কথা আদান প্রদান হয়ে যেত। তার পাশে বসা, তার অস্তিত্ব অনুভব করা, এটাই যেন আমার কাছে জীবনের সবচেয়ে বড় সুখ হয়ে উঠেছিল। তার একাকিত্ব আর আমার কৈশোরোত্তীর্ণ আবেগ দুটো মিলেমিশে এক অদ্ভুত রসায়ন তৈরি করছিল। তিনি হয়তো আমার মধ্যে তার হারানো তারুণ্য বা ভালোবাসার ছায়া খুঁজতেন, আর আমি তার মধ্যে খুঁজে পেতাম এক আশ্রয়, এক অনাবিল নির্ভরতা, যা আমার জীবনে এর আগে ছিল না। একদিন বিকেলে আন্টি আমাকে ডাকলেন একটা পুরনো আলমারি সরাতে। আলমারিটা ছিল বেশ ভারী, আমি একাই সরাতে পারছিলাম না। আন্টিও সাহায্য করতে এলেন। আমরা দুজন মিলে ঠেলতে ঠেলতে আলমারিটা একটু একটু করে সরাচ্ছিলাম। তার শরীরটা আমার শরীরের খুব কাছাকাছি চলে এসেছিল। তার শাড়ির কোমল স্পর্শ আমার গালে লাগছিল, তার নিঃশ্বাসের উষ্ণতা আমার ঘাড়ে। আলমারিটা সরাতে গিয়ে আমি যখন একটু পিছলে যাচ্ছিলাম, তিনি দ্রুত আমার হাতটা ধরে ফেললেন। তার হাতের স্পর্শে আমি যেন এক অন্য জগতে চলে গেলাম। আমাদের চোখাচোখি হল। তার চোখে ছিল এক গভীর উদ্বেগ, আর আমার চোখে এক নিদারুণ আকাঙ্ক্ষা। সেই মুহূর্তটা যেন স্থির হয়ে গিয়েছিল।
আমি আলমারি সরানোর ভান করে আরও কিছুক্ষণ তার হাতের স্পর্শ উপভোগ করছিলাম। তারপর আলমারিটা নির্দিষ্ট জায়গায় রাখতেই আমাদের দুজনের গা থেকে যেন ঘামের স্রোত বইছিল। তিনি আমার কপালে হাত দিয়ে বললেন, অনেক কষ্ট করলি রে বাবা, যা হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য শরবত বানাচ্ছি। তার এই ছোট ছোট যত্নের প্রকাশ আমার মনকে আরও বেশি বিমোহিত করত। এইভাবে আমাদের সম্পর্কটা শারীরিক নৈকট্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছিল। প্রতিটি অজুহাত, প্রতিটি ছোট কাজ যেন আমাদের আরও কাছে টেনে আনছিল। আমি তার চুলের গন্ধ পেতাম যখন তিনি আমার পাশ দিয়ে হেঁটে যেতেন। তার শাড়ির আঁচল সরে গেলে তার উন্মুক্ত বাহুর মসৃণ ত্বক আমার চোখে পড়ত, আর আমার বুকের ভেতরটা যেন অস্থির হয়ে উঠত। আমার বয়স তখন সবে মাত্র 20 ছুঁই ছুঁই। এই বয়সের চঞ্চলতা আর তার প্রতি আমার এই গভীর আকর্ষণ আমাকে এক ভিন্ন পথে নিয়ে যাচ্ছিল। আমি নিজেকে বোঝাতে পারছিলাম না যে এটা ঠিক না ভুল। শুধু একটাই জিনিস বুঝতাম, আমি তার কাছাকাছি থাকতে চাই, তার প্রতিটি অনুভূতিতে সঙ্গী হতে চাই। চৌধুরী সাহেব যখন আসতেন তখন আমাদের এই গোপন সম্পর্কটা যেন এক অদৃশ্য দেওয়ালে আটকে যেত। আমি দুদিনের জন্য আন্টির বাড়িতে যাওয়া বন্ধ করে দিতাম। আমার বুকের ভেতরটা খালি খালি লাগত, কেমন যেন এক অসহ্য অপেক্ষা। চৌধুরী সাহেব যখন ফিরতেন আন্টি তার স্বাভাবিক স্ত্রীর ভূমিকায় ফিরে যেতেন, কিন্তু আমি দূর থেকে তার মুখে এক অদ্ভুত বিষণ্ণতা লক্ষ্য করতাম। তার হাসিতে যেন আগের মতো প্রাণ থাকত না। চৌধুরী সাহেব হয়তো তার পাশে বসতেন, তার সঙ্গে কথা বলতেন, কিন্তু আমি দেখতাম আন্টির চোখে সেই গভীর শূন্যতা, যা আমি তার একাকিত্বের মুহূর্তে পূরণ করার চেষ্টা করতাম। চৌধুরী সাহেব যখন ফিরে যেতেন তখন যেন আন্টির মুখে আবার সেই পরিচিত স্বস্তি ফিরে আসত। তিনি আমাকে দেখে বলতেন, কিরে রবিন, দুদিন আসিসনি যে, শরীর ঠিক আছে তো? তার এই সহজ প্রশ্নটুকুও আমার কাছে এক গভীর ভালোবাসার ইঙ্গিত দিত। আমি বুঝতাম তিনি আমার অনুপস্থিতিটা অনুভব করেন, আর এই অনুভূতিটুকুও আমাকে আরও বেশি তার দিকে টানত। একদিন চৌধুরী সাহেব মাস খানিকের জন্য বাড়িতে এলেন। তার চাকরিটা এমন ছিল যে মাঝে মাঝে তাকে 1 মাসের জন্য শহরে থাকতে হতো। এবার আমার বুকের ভেতরটা যেন ভেঙে পড়ল। মাসখানেক আন্টির কাছে যেতে পারব না, তার সাথে কথা বলতে পারব না, তার স্পর্শ অনুভব করতে পারব না, এই চিন্তা আমার অস্থির করে তুলল। আমি তার বাড়ির দিকে তাকালেই দেখতাম চৌধুরী সাহেব আর আন্টি একসঙ্গে বারান্দায় বসে চা খাচ্ছেন বা একসঙ্গে বাজারে যাচ্ছেন। আমার বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে উঠত। এক তীব্র ঈর্ষা আমাকে গ্রাস করত। আমি জানতাম এটা অনুচিত, কিন্তু নিজের মনকে আমি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। এই মাসখানেক আমার জীবনটা যেন থেমে গিয়েছিল। আমি কলেজ থেকে ফিরতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, কিন্তু আমার মন পড়ে থাকত আন্টির বাড়িতে। আমি প্রায়ই তাদের বাড়ির জানালার দিকে তাকাতাম, যদি এক ঝলক আন্টিকে দেখা যায়। মাঝে মাঝে দেখতাম তিনি বারান্দায় দাঁড়িয়ে উদাস দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছেন। তখন আমার মনে হতো হয়তো তিনিও আমার অনুপস্থিতি অনুভব করছেন। এই কষ্ট, এই প্রতীক্ষা আমাকে আরও বেশি করে তার সাথে জড়িয়ে ফেলছিল। মাসখানেক পর চৌধুরী সাহেব চলে গেলেন। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। পরদিন সকালেই আমি আন্টির বাড়ির দরজায় কড়া নাড়লাম। আন্টি দরজা খুলতেই আমাকে দেখে এক বিস্তৃত হাসি দিলেন। সেই হাসিতে ছিল স্বস্তি, আনন্দ আর এক নীরব আমন্ত্রণ। আমি ভেতরে ঢুকতেই তিনি আমার হাত ধরে ভেতরে টেনে নিলেন। কিরে, একদম আসিসনি যে? তার কণ্ঠে ছিল অভিমানের সুর। আমি বললাম, তুমি তো জানো আন্টি, চৌধুরী সাহেব এলে আমার কেমন লাগে। তিনি আমার দিকে তাকালেন, তার চোখে এক গভীর অনুভূতি। আমিও তো তোর জন্য অপেক্ষা করছিলাম রবিন। তার এই কথা শুনে আমার বুকের ভেতরটা যেন ঠান্ডা হয়ে গেল। আমি বুঝলাম আমি একা নই, তিনিও এই সম্পর্কের গভীরে ডুবে গেছেন। তিনি আমাকে বসিয়ে চা আর পকোড়া এনে দিলেন। আমরা দুজনে বসে অনেকক্ষণ গল্প করলাম। এই 1 মাসের জমা কথাগুলো যেন উপচে পড়ছিল। তিনি তার একাকিত্বের কথা বললেন, চৌধুরী সাহেবের অনুপস্থিতিতে তার কেমন লাগে, তার কতটুকু মন খারাপ হয়, সব। আমি মন দিয়ে শুনছিলাম, আর তার প্রতিটি কথায় আমার মনে হচ্ছিল এই মানুষটার আমার মতো একজন সঙ্গীর খুব দরকার। সেই দিন সন্ধ্যার পর যখন আমি বাড়ি ফিরছিলাম তখন আমার মনে হচ্ছিল আমার জীবনটা যেন আবার সচল হয়েছে। আন্টির সান্নিধ্য আমাকে এক নতুন শক্তি এনে দিয়েছিল।
আমি সিদ্ধান্ত নিলাম আমি তাকে আর একা থাকতে দেব না। আমি তার প্রতিটি প্রয়োজন মেটাব, তার প্রতিটি ইচ্ছে পূরণ করব। আমাদের এই গোপন সম্পর্কটা আরও গভীর হল। আমি তার পাশে থাকার অজুহাত খুঁজতাম। কখনো বিদ্যুতের কোনো সমস্যা হলে, কখনো ট্যাপ থেকে জল পড়লে, কখনো ভাঙা চেয়ার ঠিক করতে হলে আমিই ছিলাম তার ভরসা। আমি তার প্রতিটি কাজে আরও বেশি করে মিশে যেতাম। তিনি যখন রান্না করতেন আমি তার পাশে গিয়ে দাঁড়াতাম, তার কাঁধ ছুঁয়ে তার হাত ধরে মশলা এগিয়ে দিতাম। তার চুলগুলো আমার ঘাড়ে এসে পড়ত। সেই নরম স্পর্শ, সেই সুবাস আমার মনকে আরও চঞ্চল করে তুলত। একদিন দুপুরে প্রচণ্ড গরম, আন্টি স্নান করে ভেজা শাড়ি পরে রান্নাঘরে ঢুকলেন। তার চুল থেকে টপ টপ করে জল ঝরছিল। তার শাড়ির আঁচলটা একটু সরে যাওয়ায় তার পিঠের অনেকটাই দেখা যাচ্ছিল। সেই দৃশ্য দেখে আমার বুকের ভেতরটা অস্থির হয়ে উঠল। আমি তখন বসার ঘরে একটা বই পড়ছিলাম। তিনি আমাকে দেখে বললেন, কিরে রবিন, খাবি না? আমি বইটা রেখে উঠে দাঁড়ালাম, তার দিকে এগিয়ে গেলাম। আমার চোখ যেন তার পিঠ থেকে সরছিল না। তিনি হয়তো আমার চোখের ভাষা বুঝতে পারছিলেন। তার মুখটা একটু লাল হয়ে গেল। তিনি দ্রুত শাড়ির আঁচলটা ঠিক করে নিলেন। আমি তার খুব কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। তার ভেজা শরীর থেকে এক মিষ্টি সুগন্ধ আসছিল, যা আমাকে পাগল করে দিচ্ছিল। আমি বললাম, আন্টি, আজ দুপুরে আমি তোমার হাতে খাব। তিনি হাসলেন, আহা, সব দিন তো খাস। আমি তার হাত ধরে রান্নাঘরের দিকে টেনে নিয়ে গেলাম। তার হাতটা আমার হাতের মধ্যে নরম উষ্ণতা ছড়াচ্ছিল। তিনি হয়তো একটু অবাক হয়েছিলেন, কিন্তু বাধা দিলেন না। রান্না করতে করতে আমি তার পাশে দাঁড়িয়ে তার হাত ধরেছিলাম। তার শরীরের প্রতিটি স্পন্দন আমি অনুভব করছিলাম। সেই মুহূর্তে আমার মনে হলো আমি যেন এই মানুষটার গভীরে প্রবেশ করতে চাই। খাওয়ার পর আমরা দুজনে বসার ঘরে বসলাম। বাইরে তখনও গরমের দাপট। তিনি একটা আমি তো সবসময় তোমার পাশে আছি। তিনি আমার দিকে তাকালেন, তার চোখে অশ্রুর আভাস। তিনি ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এলেন। তার হাত আমার গালে আর আমার হাত তার কোমরে। আমাদের ঠোঁট যেন একে অপরের খুব কাছাকাছি চলে এলো। এক নীরব, অব্যক্ত আকাঙ্ক্ষা আমাদের দুজনকে গ্রাস করল। সেই মুহূর্তে আমার মনে হল যেন পৃথিবীর সব অনুভূতি এই মুহূর্তে এক হয়ে গেছে। আমি ধীরে ধীরে তার কপালে চুমু খেলাম। সেই স্পর্শ ছিল এক পবিত্রতার, এক ভালোবাসার, যা সমাজের সব নিয়ম কানুনকে ছাপিয়ে গিয়েছিল। তিনি আমার কপালে হাত রেখে চোখ বন্ধ করলেন। সেই মুহূর্তটা ছিল আমাদের দুজনের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। সেই দিন থেকে আমাদের সম্পর্কটা এক নতুন মাত্রা পেল। আমরা আর শুধু প্রতিবেশী বা সাহায্যকারী ছিলাম না, আমরা একে অপরের মনের গভীরে প্রবেশ করেছিলাম। প্রতিটি স্পর্শ, প্রতিটি নীরব চাহনি যেন আমাদের এই গোপন সম্পর্ককে আরও দৃঢ় করছিল। আমি যখন তার বাড়িতে থাকতাম তখন যেন আমাদের সময়টা স্থির হয়ে যেত। আমি তার পাশে বসে তার চুল আঁচড়ে দিতাম, তার শাড়ির ভাঁজ ঠিক করে দিতাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসতেন, আর সেই হাসিতে আমি খুঁজে পেতাম আমার জীবনের সব অর্থ। একদিন আমি যখন আন্টির বাড়িতে ছিলাম তিনি হঠাৎ বললেন, রবিন, আমার খুব একা লাগে রে। চৌধুরী সাহেব তো মাসের বেশিরভাগ সময়ই থাকেন না, আর যখন থাকেন তখনও যেন একটা দূরত্ব থাকে আমাদের মাঝে। আমার মনে হয় আমি যেন সবসময়ই একা। তার কথা শুনে আমার মনটা ব্যথায় ভরে গেল। আমি তার হাত ধরে বললাম, আন্টি, তুমি একা নও, আমি তো আছি, আমি সবসময় তোমার পাশে থাকব। তিনি আমার দিকে তাকালেন, তার চোখে এক অব্যক্ত যন্ত্রণা। আমি তাকে আরও কাছে টেনে নিলাম। আমার বুকে তার মাথা রাখলেন, তার উষ্ণতা আমার সারা শরীরকে আচ্ছন্ন করে ফেলল। আমি তার চুলে হাত বুলিয়ে দিলাম, তার ভেতরের কষ্টটা যেন আমি অনুভব করতে পারছিলাম। সেই মুহূর্তে আমার মনে হল এই মানুষটাকে আমি সব কষ্ট থেকে মুক্তি দিতে চাই, তার একাকিত্ব দূর করতে চাই। আমি শুধু তার ভালোবাসা আর আশ্রয় হতে চেয়েছিলাম। সেই রাতে আমাদের মধ্যে যা ঘটেছিল তা ছিল এক নীরব প্রতিজ্ঞা। আমরা দুজনেই জানতাম আমরা এক নিষিদ্ধ পথে হাঁটছি, কিন্তু আমাদের মনের গভীরের টানটা ছিল এতই প্রবল যে আমরা আর নিজেদের থামাতে পারছিলাম না। আমরা একে অপরের শরীরের উষ্ণতা অনুভব করছিলাম, একে অপরের নিঃশ্বাসে মিশে যাচ্ছিলাম। সেই রাতে আমরা দুজন যেন একে অপরের কাছে নিজেদের সম্পূর্ণভাবে সঁপে দিয়েছিলাম। সেই রাতের স্মৃতি আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল, যা ছিল ভালোবাসা, আকাঙ্ক্ষা আর অপরাধবোধের এক মিশ্র অনুভূতি।
পরের দিন সকালে যখন ঘুম ভাঙল তখন আন্টি আমার পাশে শান্তিতে ঘুমাচ্ছিলেন। তার মুখে ছিল এক গভীর প্রশান্তি যা আমি আগে কখনো দেখিনি। আমার বুকের ভেতরটা এক অদ্ভুত অনুভূতিতে ভরে গেল। একদিকে এই গোপন ভালোবাসার আনন্দ, অন্যদিকে এই অনৈতিকতার জন্য এক গভীর অপরাধবোধ। আমি আলতো করে তার কপালে চুমু খেয়ে উঠে পড়লাম। রান্নাঘরে গিয়ে চা বানালাম। তিনি ঘুম থেকে উঠে এসে আমাকে দেখে হাসলেন। সেই হাসি ছিল এক নতুন সম্পর্কের, এক নতুন শুরুর হাসি। আমাদের সম্পর্কটা এখন সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল। আমরা একে অপরের কাছে শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও সম্পূর্ণভাবে নিজেদের উজাড় করে দিয়েছিলাম। যখন চৌধুরী সাহেব আসতেন তখন আমাদের এই সম্পর্কটা যেন ভূগর্ভে চলে যেত। আমি জানতাম এই সময়টা আমাকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, কিন্তু আমার মন মানত না। আমি দূর থেকে আন্টিকে দেখতাম, তার মুখে সেই পুরনো বিষণ্ণতা ফিরে আসত। আমার মনে হতো আমি যেন তার পাশে থাকতে পারছি না, তার কষ্টটা কমাতে পারছি না। এই কষ্ট আমাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খেত। চৌধুরী সাহেব চলে গেলেই আমি আবার আন্টির কাছে ফিরে যেতাম। তিনি আমাকে জড়িয়ে ধরতেন, যেন কতদিন পর আমাদের দেখা হয়েছে। তার সেই উষ্ণ আলিঙ্গন আমার সব কষ্ট ভুলিয়ে দিত। আমাদের একান্ত মুহূর্তগুলো আরও গভীর আর আবেগপূর্ণ হয়ে উঠত। আমরা একে অপরের চোখে চোখ রেখে কত কথা বলতাম, কত স্বপ্ন দেখতাম। তার শরীরের প্রতিটি স্পর্শ, তার প্রতিটি চুমো আমার জীবনে এক নতুন অর্থ এনে দিত। আমি কলেজে আমার বন্ধুদের সাথে আড্ডা দিতাম, পড়াশোনা করতাম, কিন্তু আমার মনের একটা অংশ সবসময় আন্টির কাছে পড়ে থাকত। আমি তার সাথে দেখা করার সুযোগ খুঁজতাম। কলেজ থেকে ফিরেই তার বাড়িতে একবার ঢুঁ মারতাম। তিনি আমার জন্য অপেক্ষা করতেন। তার হাতে তৈরি গরম চা, সুস্বাদু খাবার সবকিছুই আমার কাছে যেন অমৃত লাগত। তিনি আমার সব কথা শুনতেন, আমার সব দুঃখ ভাগ করে নিতেন। আমি তার কাছে আমার সব অনুভূতি উজাড় করে দিতাম। একদিন আন্টি আমাকে একটা ডায়েরি দিলেন। তিনি বললেন, রবিন, তোর যা মনে আসে, যা বলতে চাস, সব এতে লিখবে। আমি তোর কথাগুলো পড়তে চাই। আমি তার ডায়েরিতে আমার সব অনুভূতি, আমার সব স্বপ্ন, আমার সব আকাঙ্ক্ষা লিখতে শুরু করলাম। সেই ডায়েরিটা হয়ে উঠল আমাদের দুজনের গোপন জগতের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি আমার লেখাগুলো পড়তেন, আর তার চোখে আমি এক নতুন আবেগ দেখতাম। আমাদের এই সম্পর্কের মধ্যে অনেক ঝুঁকি ছিল। পাড়ার মানুষের চোখ ছিল আমাদের দিকে। আমার মাও মাঝে মাঝে আন্টির বাড়িতে আমার ঘন ঘন যাতায়াত নিয়ে প্রশ্ন করতেন, কিরে রবিন, আন্টির বাড়িতে এত কি কাজ তোর, সারা দিন পড়ে থাকিস ওখানে? আমি কোনো মতে এড়িয়ে যেতাম, বলতাম, ওখানে গেলে খুব শান্তি লাগে মা, আন্টিও তো একা থাকেন, তাই একটু সাহায্য করি। মা হয়তো পুরোপুরি বিশ্বাস করতেন না, কিন্তু কিছু বলতেনও না। কিন্তু আমার মনে সবসময় একটা ভয় কাজ করত, যদি কেউ আমাদের সম্পর্কটা জেনে যায় তাহলে কি হবে? সমাজের চোখে আমরা অপরাধী হয়ে উঠব। কিন্তু এই ভয়ের চাইতেও আমাদের ভালোবাসাটা ছিল অনেক বেশি শক্তিশালী। একদিন হঠাৎ করে চৌধুরী সাহেব জরুরি কাজে শহরে ফিরে এলেন। তার আসার কোনো পূর্ব খবর ছিল না। আমি তখন আন্টির বাড়িতে ছিলাম। আমরা দুজনে বসার ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ করে গেটে একটা গাড়ির শব্দ। আন্টি চমকে উঠলেন। ওহ, চৌধুরী সাহেব এসেছেন! তার চোখে এক গভীর ভয়। আমি দ্রুত জানালার থেকে তাকালাম। গাড়ি থেকে চৌধুরী সাহেব নামছেন। আমার বুকের ভেতরটা ধরপড় করে উঠল। আন্টি দ্রুত আমাকে হাতের ইশারায় পাশের ঘরে লুকিয়ে পড়ার জন্য। আমি দ্রুত পাশের ঘরে গিয়ে লুকিয়ে পড়লাম। তিনি ঘর থেকে বেরিয়ে দ্রুত দরজা বন্ধ করে দিলেন। আমি পাশের ঘর থেকে সব শুনতে পাচ্ছিলাম, চৌধুরী সাহেব আর আন্টির কথোপকথন। চৌধুরী সাহেব জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এত চমকে উঠলে কেন, কিছু হয়েছে নাকি? আন্টি কোনো মতে সামলে নিলেন, বললেন, আহা, তুমি হঠাৎ করে চলে এলে, তাই একটু চমকে উঠেছি। তাদের কথা শুনতে শুনতে আমার বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছিল। আমি মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলাম, যাতে কেউ আমাদের সম্পর্কটা জানতে না পারে। প্রায় 2 ঘণ্টা আমি ওই ঘরে লুকিয়েছিলাম। অন্ধকার ঘর, চারপাশে শুধু পুরনো আসবাবপত্রের গন্ধ। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। আন্টির জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। চৌধুরী সাহেব চলে যাওয়ার পর আন্টি দ্রুত ঘরে ঢুকলেন, তার চোখে জল। তিনি আমাকে জড়িয়ে ধরলেন। আল্লাহকে ধন্যবাদ রবিন, কেউ জানতে পারেনি।
আমি তাকে সান্ত্বনা দিলাম, ভয় পেও না আন্টি, সব ঠিক হয়ে যাবে। সেই ঘটনা আমাদের দুজনকে আরও বেশি সতর্ক করে দিল। আমরা আরও বেশি গোপনীয়তা অবলম্বন করতে শুরু করলাম। আমাদের দেখা করার সময়, কথা বলার ধরন, সব কিছুতেই এক নতুন সতর্কতা এলো। আমরা দুজনে যেন এক অদৃশ্য জালের মধ্যে আটকা পড়েছিলাম। বাইরে থেকে দেখতে সবকিছু স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে আমরা দুজন এক কঠিন বাস্তবতার মুখোমুখি ছিলাম। এই ঘটনার পর মল্লিকা আন্টির মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। তিনি আগের চেয়ে আরও বেশি সতর্ক হয়ে উঠলেন। তার মুখে একটা চিন্তার রেখা যেন স্থায়ী হয়ে গিয়েছিল। তিনি আমাকে প্রায়ই বলতেন, রবিন, আমাদের সম্পর্কটা খুদ কঠিন, আমরা কি ঠিক করছি? তার এই প্রশ্ন আমাকেও ভাবিয়ে তুলত। আমি জানতাম না এর উত্তর কি, শুধু একটাই জিনিস বুঝতাম, আমি তাকে ছাড়া থাকতে পারব না। তার প্রতি আমার ভালোবাসাটা এতটাই গভীর ছিল যে আমি সব বাধা পেরিয়ে তার পাশে থাকতে চাইতাম। আমি তাকে সান্ত্বনা দিতাম, আন্টি, ভয় পেও না, যা হওয়ার হবে, আমরা একে অপরের পাশে আছি, এটাই সবচেয়ে বড় কথা। এইভাবে আমাদের দিনগুলো কাটছিল, প্রতিটি দিন যেন এক নতুন পরীক্ষার মতো। আমাদের ভালোবাসা, আমাদের আকাঙ্ক্ষা, সব কিছুই এই কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিল। আমরা একে অপরের কাছে নিজেদের উজাড় করে দিতাম, কিন্তু বাইরের জগতের কাছে আমরা দুজনেই ছিলাম অপরিচিত। এক দুপুরে প্রচণ্ড গরমে আমি আন্টির বাড়িতে গিয়েছিলাম। তিনি তখন ঘুমিয়েছিলেন। আমি আলতো করে তার কপালে হাত বুলিয়ে দিলাম। তার মুখের দিকে তাকিয়ে আমার মনে হল তিনি যেন কতটা একা, তার জীবনটা যেন কত শূন্য। আমার মনে হল আমি যেন তার জীবনে এক নতুন আলো নিয়ে এসেছি। আমি তাকে আর একা থাকতে দেব না। এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আমি অনেক ভাবতাম। আমি জানতাম এটা সমাজে গ্রহণযোগ্য নয়, কিন্তু আমার মন মানছিল না। আমি তার সাথে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। আমি জানতাম এটা কঠিন হবে, কিন্তু আমি তার জন্য সব কিছু করতে রাজি ছিলাম। তার ভালোবাসা আমার জীবনে এক নতুন অর্থ এনে দিয়েছিল। মল্লিকা আন্টির সাথে আমার এই সম্পর্কের মধ্যেই একদিন আমার কলেজের এক বন্ধুর কাছ থেকে একটা নতুন ব্যবসার প্রস্তাব পেলাম। ব্যবসাটা ছিল অনলাইন মার্কেটিংয়ের এবং এর জন্য কিছু বিনিয়োগের প্রয়োজন ছিল। আমি আন্টির কাছে এই প্রস্তাবটা নিয়ে দিলাম। তিনি আমার কথা মন দিয়ে শুনলেন। রবিন, তুই যদি এটা করতে চাস তাহলে কর, আমি তোর পাশে আছি। তিনি আমাকে উৎসাহিত করলেন। তার কথা শুনে আমার মনে হল আমি যেন আরও বেশি শক্তি পেলাম। আমি তার কাছ থেকে কিছু টাকা ধার নিলাম, যা তিনি বিনা দ্বিধায় আমাকে দিলেন। তার এই বিশ্বাস, তার এই ভালোবাসা আমাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলল। আমি নতুন ব্যবসা শুরু করলাম। দিনের বেলায় কলেজে ক্লাস, আর বিকেলে আন্টির বাড়িতে গিয়ে তার সাথে সময় কাটানো, তারপর রাতে ব্যবসার কাজ করা। আমার জীবনটা যেন এক নতুন ছন্দে চলতে শুরু করল। কিন্তু এই নতুন ব্যস্ততা আমাদের সম্পর্কে একটা নতুন চ্যালেঞ্জ এনে দিল। আমি আগের মতো প্রতিদিন আন্টির বাড়িতে যেতে পারতাম না। আমার ব্যবসার কাজ বাড়ছিল। তিনি আমার ব্যস্ততা বুঝতে পারতেন, কিন্তু তার চোখে আমি এক গভীর বিষণ্ণতা দেখতাম। আমার অনুপস্থিতি তাকে আরও বেশি একা করে তুলত। একদিন আমি যখন তার বাড়িতে গেলাম, তিনি আমাকে জড়িয়ে ধরলেন। রবিন, তুই আজকাল আর আগের মতো আসিস না। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। আমাদের ভালোবাসাটা পরিবার মেনে নেয়নি, তাই আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেল। তারপর চৌধুরী সাহেবের সাথে আমার বিয়ে হল। তার কথা শুনে আমার মনে হল তার জীবনটা যেন কত বেদনার্ত। তার হারানো ভালোবাসা, তার একাকিত্ব, সব কিছু যেন আমার চোখের সামনে ভেসে উঠল। আমি তাকে জড়িয়ে ধরলাম। আন্টি, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। তিনি আমার দিকে তাকালেন, তার চোখে জল। রবিন, আমার মনে হয় আমি যেন এই জীবনে কখনো ভালোবাসা পাইনি। চৌধুরী সাহেব আমাকে সম্মান করেন, দায়িত্ব পালন করেন, কিন্তু সেই গভীর ভালোবাসাটা আমি কখনো পাইনি। আমি তাকে সান্ত্বনা দিলাম, আন্টি, তুমি একা নও, আমি তো আছি। আমি তোমাকে ভালোবাসব, তোমাকে যত্ন করব। আমি তোমাকে কোনো দিন একা থাকতে দেব না। সেই মুহূর্তে আমাদের দুজনের মধ্যে যেন এক নতুন প্রতিজ্ঞা হল। আমি তার হারানো ভালোবাসা ফিরিয়ে আনতে চেয়েছিলাম, তার জীবনে নতুন করে আনন্দ ফিরিয়ে আনতে চেয়েছিলাম। আমি জানতাম এটা কঠিন হবে, কিন্তু আমি তার জন্য সব কিছু করতে রাজি ছিলাম। এর পরের কয়েক সপ্তাহে আমি আন্টিকে আরও বেশি করে সময় দিতে লাগলাম। আমরা দুজনে মিলে বাইরে ঘুরতে যেতাম, সিনেমা দেখতাম, নতুন নতুন রেস্টুরেন্টে খেতাম। তার মুখে হাসি ফিরিয়ে আনার জন্য আমি সব কিছু করতাম। তার হাসিতে আমার জীবনটা যেন আরও বেশি সুন্দর হয়ে উঠত। আমার বন্ধুরা আমার এই পরিবর্তন দেখে অবাক হতো। কি রে রবিন, তুই আজকাল এত কোথায় ব্যস্ত থাকিস? আমাদের সাথে আড্ডা দিস না, ঘুরতেও যাস না।
আমি তাদের বলতাম, ব্যবসায় একটু ব্যস্ত আছি রে। তারা আমার কথা বিশ্বাস করত না, কিন্তু আমি তাদের আমার গোপন সম্পর্কের কথা বলতে পারতাম না। একদিন রাতে আমি আন্টির বাড়িতে ছিলাম। আমরা দুজনে ছাদে বসে চাঁদ দেখছিলাম। আকাশে অসংখ্য তারা ঝলমল করছিল। এক নিস্তব্ধতা আমাদের দুজনকে ঘিরে রেখেছিল। তিনি আমার হাত ধরে বললেন, রবিন, তোর সাথে আমার সম্পর্কটা যেন এক স্বপ্নের মতো। আমি কখনো ভাবিনি আমার জীবনে আবার এমন ভালোবাসা আসবে। আমি তার দিকে তাকালাম, তার চোখে এক গভীর আনন্দ। আন্টি, তুমি শুধু আমার জন্য। তিনি হাসলেন, আর তুইও শুধু আমার জন্য। সেই রাতে আমরা দুজনে একে অপরের কাছে নিজেদের সম্পূর্ণভাবে সঁপে দিয়েছিলাম। তার ভালোবাসা আমার জীবনে এক নতুন অর্থ এনে দিয়েছিল। আমি জানতাম আমাদের এই সম্পর্কটা সমাজের চোখে হয়তো ভুল, কিন্তু আমাদের কাছে এটাই ছিল আমাদের একমাত্র সত্যি, আমাদের একমাত্র বাস্তবতা। এই সম্পর্কের গভীরে ডুবে গিয়ে আমার নিজের পড়াশোনা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। কলেজ শেষ করে আমি ব্যবসার পেছনে ছুটতাম, আর বাকি সময়টা কাটাতাম আন্টির সাথে। আমার রেজাল্ট আগের মতো ভালো হচ্ছিল না। আমার বাবা মা চিন্তিত ছিলেন। আমার মা প্রায়শই বলতেন, রবিন, তুই আজকাল পড়াশোনায় মন দিস না কেন? তোর ভবিষ্যৎ কি হবে? আমি তাদের সান্ত্বনা দিতাম, বলতাম, চিন্তা করো না মা, আমি সব সামলে নেব। কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম আমি এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। একদিকে আমার ভালোবাসা, অন্যদিকে আমার ভবিষ্যৎ। আমার বন্ধুরা যখন ভালো ভালো চাকরি পাচ্ছিল, তখন আমি আমার ছোট ব্যবসা আর এই গোপন সম্পর্কের জালে আটকা পড়েছিলাম। কিন্তু আমি কোনো আফসোস করতাম না। আন্টির সান্নিধ্য আমার কাছে ছিল সব কিছুর চেয়ে বেশি মূল্যবান। তিনি আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। একদিন আমার কলেজের এক পুরনো বন্ধু হঠাৎ করেই আমার অফিসে এলো। সে আমার সাথে কথা বলতে বলতে আন্টির বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। সে আমাকে দেখে অবাক হল। কি রে রবিন, তোর অফিস এখানে? আমি হ্যাঁ বললাম। সে আমার অফিসের ভেতরে এসে বসল। আমরা অনেকক্ষণ কথা বললাম। তারপর সে যখন চলে যাচ্ছিল, তখন আমার মনে হল সে যেন আন্টির বাড়ির দিকে এক পলক তাকালো। আমার বুকের ভেতরটা ধরফর করে উঠল। আমি দ্রুত অফিস থেকে বেরিয়ে আন্টির বাড়ির দিকে তাকালাম। আন্টি তখন বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমার বন্ধুটা তার দিকে তাকিয়ে হেসে চলে গেল। আমার মনে একটা গভীর ভয় ঢুকে গেল। যদি সে আমাদের সম্পর্কটা জানতে পারে, তাহলে কি হবে? সেই রাতের পর আমি আন্টির সাথে কথা বললাম। আন্টি, আমার মনে হয় কেউ আমাদের সম্পর্কটা সন্দেহ করছে। আমার কলেজের এক বন্ধু আজ আমার অফিসে এসেছিল। সে তোমার বাড়ির দিকে কেমন যেন করে তাকালো। আন্টি আমার কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন। রবিন, আমাদের আরও বেশি সতর্ক হতে হবে। এই সমাজে আমাদের সম্পর্কটা মেনে নেবে না। আমরা দুজনে আরও বেশি সতর্ক হলাম। আমাদের দেখা করার সময়, কথা বলার ধরন, সব কিছুতেই এক নতুন সতর্কতা এলো। আমরা রাতের বেলায় দেখা করতাম, যখন পাড়াটা সম্পূর্ণ নীরব হয়ে যেত। তিনি আমার অফিসে আসতেন বা আমি তার বাড়িতে যেতাম, কিন্তু সব কিছুই হতো এক গভীর গোপনীয়তার মাঝে। এই গোপনীয়তা আমাদের সম্পর্ককে আরও বেশি রোমাঞ্চকর করে তুলেছিল। প্রতিটি লুকোচুরি, প্রতিটি নীরব মুহূর্ত যেন আমাদের ভালোবাসা আরও গভীর করছিল। আমরা একে অপরের কাছে আরও বেশি করে নিজেদের উজাড় করে দিতাম। তার শরীরের উষ্ণতা, তার নিঃশ্বাস, সব কিছু আমার জীবনে এক নতুন অর্থ এনে দিয়েছিল। একদিন আন্টি আমাকে একটা চিঠি দিলেন। চিঠিটা ছিল তার জীবনের সব অনুভূতির কথা, তার একাকিত্ব, তার হারানো ভালোবাসা, আর আমার প্রতি তার গভীর টান। চিঠিটা পড়ে আমার চোখে জল এসে গেল। আমি তাকে জড়িয়ে ধরলাম। আন্টি, তুমি আমাকে কতটা ভালোবাসো আমি বুঝতে পারছি। তিনি আমার কপালে চুমু খেলেন। রবিন, তুই আমার জীবনের একমাত্র আশা। সেই দিনের পর থেকে আমি তাকে আরও বেশি করে ভালোবাসতে লাগলাম। আমি জানতাম আমাদের সম্পর্কটা কঠিন হবে, কিন্তু আমি তার জন্য সব কিছু করতে রাজি ছিলাম। তার ভালোবাসা আমার জীবনে এক নতুন অর্থ এনে দিয়েছিল। এভাবেই আমাদের দিনগুলো কাটছিল, লুকোচুরি আর গোপনতার মাঝে। প্রতিটি স্পর্শ, প্রতিটি চাহনি, প্রতিটি নীরব মুহূর্ত, সব কিছুই আমাদের সম্পর্ককে আরও গভীর করছিল। আমি যখন তার কাছাকাছি থাকতাম, তখন যেন বাইরে পৃথিবীর সব কিছু ভুলে যেতাম। আমাদের এই সম্পর্কটা ছিল সমাজের কাছে অচেনা, অপ্রাপ্য, কিন্তু আমাদের দুজনের কাছে এটাই ছিল আমাদের একমাত্র সত্যি, আমাদের একমাত্র বাস্তবতা। আমার ব্যবসাটা ধীরে ধীরে বড় হচ্ছিল।
আমি শহরের বুকে একটা ভালো অবস্থানে পৌঁছে গেলাম। আমার আর্থিক অবস্থাও ভালো হল। আমি আমার বাবা মাকেও অর্থনৈতিকভাবে সাহায্য করতে শুরু করলাম। তারা খুব খুশি হলেন। কিন্তু আমার ভেতরে ভেতরে আমি জানতাম আমার এই সাফল্যের পেছনে আন্টির অবদান অনেক বেশি। তিনি আমার পাশে ছিলেন, আমাকে উৎসাহিত করেছেন, আমাকে ভালোবাসার আশ্রয় দিয়েছেন। আমি আন্টির জন্য একটা নতুন গাড়ি কিনলাম। তিনি প্রথমে আপত্তি করলেন, না রবিন, এত খরচ করবি কেন? আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, আন্টি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। তিনি অবশেষে রাজি হলেন। তার মুখে আমি এক গভীর আনন্দ দেখতাম, যা আমার মনকে প্রশান্তি দিত। আমি তাকে জড়িয়ে ধরলাম, আন্টি, তুমি শুধু আমার জন্য। তিনি আমার কপালে চুমু খেলেন, আর তুইও শুধু আমার জন্য। কিন্তু আমাদের এই গোপন সুখ বেশিদিন টিকল না। পাড়ার কিছু মানুষ আমাদের সম্পর্কটা সন্দেহ করতে শুরু করল। বিশেষ করে আমার মায়ের কানেও কিছু কথা পৌঁছাল। একদিন মা আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, রবিন, তোর কি মল্লিকা আন্টির সাথে কোনো সম্পর্ক আছে? মায়ের প্রশ্ন শুনে আমার বুকের ভেতরটা ধরফর করে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, মা, এসব কি বলছ? আন্টি আমার বড়, আমি তাকে সাহায্য করি। মা আমার কথা বিশ্বাস করলেন না। তার চোখে আমি এক গভীর সন্দেহ দেখলাম। আমি তোকে ভালো করেই চিনি রবিন, তুই আজকাল কোথায় থাকিস, কি করিস, আমি সব জানি। মায়ের কথা শুনে আমার মনে হল আমার গোপন সম্পর্কটা হয়তো আর গোপন থাকবে না। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি জানতাম যদি এই সম্পর্কটা প্রকাশ পায় তাহলে সমাজের চোখে আমরা অপরাধী হয়ে উঠব। আন্টির জীবনও নষ্ট হয়ে যাবে। আমি দ্রুত আন্টির বাড়িতে গেলাম। তিনি আমার মুখের দিকে তাকিয়ে আমার ভয়টা বুঝতে পারলেন। আমি তাকে সব কথা বললাম। তিনি চিন্তিত হয়ে পড়লেন। রবিন, আমার মনে হয় আমাদের সম্পর্কটা শেষ করতে হবে। আন্টির কথা শুনে আমার বুকের ভেতরটা ভেঙে পড়ল। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, না আন্টি, আমি তোমাকে হারাতে পারব না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। তিনি আমার কপালে হাত বুলিয়ে দিলেন, তার চোখে জল। রবিন, আমি জানি তুই আমাকে ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি, কিন্তু এই সম্পর্কটা আমাদের দুজনের জীবন নষ্ট করে দেবে। সেই রাতে আমরা দুজনেই অনেক কাঁদলাম। আমাদের ভালোবাসা, আমাদের আকাঙ্ক্ষা সব কিছু যেন এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিল। আমরা জানতাম আমাদের পথটা খুব কঠিন হবে, কিন্তু আমরা একে অপরকে হারাতে চাইছিলাম না। পরের কয়েকদিন আমাদের মধ্যে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। আমরা দুজনেই জানতাম কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু কি সিদ্ধান্ত নেব তা বুঝতে পারছিলাম না। এই ভালোবাসা, এই সম্পর্ক সব কিছু যেন আমাদের জীবনকে এক কঠিন মোড়ে এনে দাঁড় করিয়েছিল। একদিন আন্টি আমাকে ডাকলেন। তিনি বললেন, রবিন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি এই শহর ছেড়ে চলে যাব। চৌধুরী সাহেবের সাথে আমার গ্রামের বাড়িতে চলে যাব। সেখানে আমি একা থাকব, আর কেউ আমাদের সম্পর্কটা সন্দেহ করবে না। আন্টির কথা শুনে আমার বুকের ভেতরটা যেন ফেটে গেল। আমি তাকে হারাতে চাইছিলাম না, কিন্তু আমি জানতাম তার এই সিদ্ধান্তই আমাদের দুজনের জন্য ভালো হবে। আমি তাকে জড়িয়ে ধরলাম, আন্টি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারব না। তিনি আমার কপালে চুমু খেলেন, রবিন, তুই আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা, আমি তোকে ভুলতে পারব না। সেই দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন দিন। আমরা দুজনে অনেক কাঁদলাম। আমাদের ভালোবাসা, আমাদের আকাঙ্ক্ষা সব কিছু যেন এক কঠিন বিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছিল। তিনি আমার কাছ থেকে বিদায় নিলেন। তার চলে যাওয়ার পর আমার মনে হল আমার জীবনটা যেন শূন্য হয়ে গেল। আন্টির চলে যাওয়ার পর আমার জীবনটা সম্পূর্ণ বদলে গেল। আমি আর আগের মতো উচ্ছল ছিলাম না। আমার ব্যবসা চলছিল, কিন্তু আমার মনে কোনো আনন্দ ছিল না। আমি তার স্মৃতি নিয়ে বেঁচে ছিলাম। তার চিঠি, তার ছবি সব কিছু আমার কাছে ছিল অমূল্য সম্পদ। আমি জানতাম আমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে, কিন্তু আমার মনে তার ভালোবাসাটা সব সময় থাকবে। আমি তাকে কোনোদিন ভুলতে পারব না। তিনি আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। কয়েক মাস পর আমি আন্টির সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু তার কোনো খোঁজ পেলাম না। তিনি তার গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন, আর তার কোনো ফোন নাম্বারও আমার কাছে ছিল না। আমি তাকে হারানোর কষ্ট নিয়ে বেঁচেছিলাম। একদিন হঠাৎ করে আমার ফোনের রিং বাজল, অচেনা নাম্বার। আমি ফোন তুলতেই শুনলাম আন্টির কণ্ঠ। রবিন, কেমন আছিস?
আন্টির কণ্ঠ শুনে আমার বুকের ভেতরটা ধরফর করে উঠল। আমি তাকে এতদিন পর পেয়ে যেন নিজেকে সামলাতে পারছিলাম না। আন্টি, তুমি কেমন আছো? কোথায় ছিলে এতদিন? তিনি হাসলেন। আমি ভালো আছি রবিন। আমি তোর জন্য একটা ইমো নাম্বার নিয়ে এসেছি। এই নাম্বারে তুই আমার সাথে যোগাযোগ করতে পারবি। 01722784456। এই নাম্বারটা শুধু তোর জন্য, আর এই নাম্বারেই আমি তোর সাথে আমার সব কথা বলতে পারবো। এটা তো আমার কাছে শুধু একটা সংখ্যা নয়, এটা যেন গোপন কথার ঠিকানা। আন্টির কথা শুনে আমার মনে হলো আমার জীবনটা যেন আবার নতুন করে শুরু হলো। আমি তাকে আবার ফিরে পেলাম। তার ইমো নাম্বারটা আমার কাছে ছিল এক অমূল্য সম্পদ। সেই নাম্বারটা আমার জীবনে এক নতুন আশা এনে দিল। আমি জানতাম আমাদের সম্পর্কটা হয়তো আগের মতো হবে না, কিন্তু আমরা একে অপরের পাশে থাকব, একে অপরের ভালোবাসার সঙ্গী হব। সেই দিন থেকে আমি নিয়মিত আন্টির সাথে ইমোতে কথা বলতাম। তার হাসি, তার গল্প সব কিছু আমার জীবনকে পূর্ণতা দিত। তিনি তার গ্রামের জীবনের কথা বলতেন, তার একাকিত্বের কথা বলতেন। আমি তার সব কথা মন দিয়ে শুনতাম আর তাকে সান্ত্বনা দিতাম। আমাদের সম্পর্কটা এখন আর শারীরিক নৈকট্যের ওপর নির্ভরশীল ছিল না। এখন আমাদের সম্পর্কটা ছিল মনের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, যা সমাজের সব বাধা পেরিয়ে গিয়েছিল। আমি জানতাম আমাদের এই ভালোবাসাটা সমাজের চোখে হয়তো ভুল, কিন্তু আমাদের কাছে এটাই ছিল আমাদের বাস্তবতা, আমাদের একমাত্র সত্যি। আমাদের এই গোপন ভালোবাসার গল্পটা হয়তো আরও অনেক মানুষের মনে দাগ কাটবে, কারণ ভালোবাসা কোনো নিয়ম মানে না, কোনো সীমানা মানে না। ভালোবাসা শুধু ভালোবাসা খোঁজে, আর সেই ভালোবাসা, সেই গোপন কথার ঠিকানার রেশ নিয়ে আমি আমার জীবনের বাকি পথটা চলতে থাকলাম।